সংসদের এবারের বাদল অধিবেশন পণ্ড হওয়া, সারাদিনের মতো মুলতবি হওয়া, সাংসদদের সাসপেন্ড হওয়া, এগুলো আর কোনো নতুন খবর নয়। আপনারাও প্রত্যেক দিন সংবাদ মাধ্যমে খবরগুলো পেতে পেতে বোধহয় একরকম অভ্যস্ত বা ক্লান্তই হয়ে পড়েছে। আপনাদের ক্লান্তি বাড়াবো না, তার কারণ আজকেও 6 জন তৃণমূল সাংসদ সাসপেন্ড হয়েছেন রাজ্যসভায়। তাদের বিক্ষোভ বা প্রতিবাদ বা তাদের প্রতিবাদের ধরন সেটা বিশৃঙ্খলা পর্যায়ে পৌঁছে গিয়েছে বলে মনে হয়েছে যিনি অধিবেশনের স্পিকার তার। কিন্তু এর বাইরেও, অর্থাৎ এই বিক্ষোভের খবর, সাসপেন্ড হওয়ার খবর, এর বাইরেও সংসদে আসল যে খবরটা আপনারা শুনতে চান, রাজ্যসভায় এবারের অধিবেশন, লোকসভায় এবারের অধিবেশন, বাদল অধিবেশন, সেই অধিবেশনে গুরুত্বপূর্ণ বিল কি কি পাস হলো, সেই বিলগুলো নিয়ে কে কি অবস্থান নিলেন, সরকার পক্ষের বিরোধীরা কিভাবে করলেন, সরকার পক্ষ সেই বিরোধিতা শুনে বিতর্কের পর বিরোধীদের কোনো দাবিকে কি অন্তর্ভুক্ত করলেন, কোনো বিল নিয়ে ভোটাভুটি হলো না। আপনারা অবাক হলেও বা আপনাদের প্রত্যাশা পূরণ করতে না পারলেও এমন কোনো খবর আপনাদেরকে দিতে পারছি না, তার কারণ এমন কিছু ঘটছেই না। রাজ্যসভায় আজকেও যা ঘটলো, আসুন আগে সেটার দিকে চোখ রাখি, তারপর আসবো পরবর্তী কথায়। রাজ্যসভার অধিবেশনের এবারের, অর্থাৎ বাদল অধিবেশনের এবারের সার্বিক রূপরেখা এবং আজকে নতুন করে যা ঘটলো তা নিয়ে আমাদের একটি বিশেষ প্রতিবেদন। Bill as amended is passed. In your back. You see, if you sit there, it's on. নানা ইস্যুতে সংসদের অধিবেশন আগেও ভণ্ডুল হয়েছে। এবারও বাদল অধিবেশনে বারবার সামনে এসেছে প্রতিবাদের অধিকার বনাম শৃঙ্খলা বিতর্ক। বুধবারও সেই বিতর্ক জিয়ে রইল। রাজ্যসভায় অধিবেশন শুরু হতেই হট্টগোল। তৃণমূল সহ বিরোধী দলের সাংসদরা ওয়েলে নেমে আসেন। প্লাকার্ড হাতে পেগাসাস কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন। অধিবেশন বানচালের অভিযোগে তৃণমূলের 6 সাংসদকে সাসপেন্ড দোলা সেন, নাদিমুল হক, মহসেন নূর, শান্তা ছেত্রী, আবিরঞ্জন বিশ্বাস ও অর্পিতা ঘোষ। একদিনের জন্য সাসপেন্ড করা হয় তৃণমূলের এই 6 সাংসদকে। এরপর টুইট করেন সাংসদ ডেরেক ওব্রায়েন। ঘটনার প্রতিবাদে বিরোধী দলের সাংসদরা প্রতিবাদ জানাবেন বলে জানান। পেগাসাস হোক বা কৃষি আইন, সংসদে এবার অধিকাংশ ক্ষেত্রেই বিরোধিতায় সামনের সারিতে দেখা যাচ্ছে তৃণমূলের সাংসদদের। এ নিয়ে তীব্র আপত্তি জানিয়ে বিজেপির দাবি, গন্ডগোলে পণ্ড হচ্ছে অধিবেশন, জনগণের করের কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে। বিজেপির দাবি, বিরোধিতার নামে সংসদের কাজ পণ্ড করাই উদ্দেশ্য তৃণমূলের। সে সংসদে কাগজ ছুঁড়ে মারাই হোক বা ওয়েলে নেমে তুমুল হট্টগোল। কিন্তু এবারে সব থেকে বেশি হট্টগোলের কেন্দ্রে পেগাসাস ইস্যু। নজরদারির অভিযোগকে বিজেপি কার্যত উড়িয়ে দিলেও সরকার বিরোধিতায় তৃণমূলের ইস্যু পেগাসাসই। যে নজরদারির অভিযোগ তুলে তৃণমূল এত সোচ্চার প্রতিবাদে, সেই তৃণমূলের বিরুদ্ধেই বহুবার এ রাজ্যে বিরোধীদের ফোন ট্যাপিংয়ের অভিযোগ উঠেছে। অনেক সময় দেখা গেছে প্রতিবাদের ইস্যুর থেকে রাজনীতি বড় হয়ে উঠেছে। পেগাসাস কাণ্ডকে ইস্যু তৈরি তেমনই নয় তো। তৃণমূল সাংসদদের সাসপেন্ড নিয়ে টুইটে সরব অভিষেক ব্যানার্জি। তৃণমূল সাংসদদের সাসপেন্ডে স্পষ্ট বিজেপি হার মেনে নিয়েছে। বিজেপির 56 ইঞ্চির গডফাদার তার হার মেনে নিয়েছেন। বিজেপি সাসপেন্ড করতে পারবে, কিন্তু তৃণমূলকে চুপ করিয়ে রাখা যাবে না। জনগণ ও সত্যের জন্য লড়াই থেকে 1 ইঞ্চিও পিছু হটবে না তৃণমূল। এর জন্য তৃণমূল শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করতে প্রস্তুত। সংসদে শৃঙ্খলা রক্ষার প্রশ্নে বারবার তৃণমূলকে তুলোধনা করেছেন বিজেপি সাংসদরা, কিন্তু পাল্টা সংসদে বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগের সরব তৃণমূল সহ বিরোধীরা। বাদল অধিবেশন এখনো সরগরম বিরোধীদের প্রতিবাদের অধিকার বনাম শৃঙ্খলা বিতর্কে। রিপাবলিক বাংলা। এতে গেলে এবারে সার্বিকভাবে বাদল অধিবেশনের খবর আর আজকের খবর, অর্থাৎ 6 জন তৃণমূল সাংসদের সাসপেন্ড হয় এবং তাকে কেন্দ্র করে সরকার এবং বিরোধী পক্ষের চাপানোতে যেমনটা রোজ চলে থাকে। আসুন দেখি এর ফাঁকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর, যে খবরটা আপনাদের একটু অন্যরকমভাবে পাওয়ার কথা ছিল। যেমনটা বলছিলাম, বিতর্ক, বিল পেশ, তারপর তার বিতর্ক, তারপরে বিল পাস হওয়ার আগে যদি ভোটাভুটির প্রয়োজন থাকে, যদি বিরোধী পক্ষ ডিভিশন চায়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু না, এসব কিছুই হয়নি। পেশ হয়েছে, পাস হয়েছে, পেশ হয়েছে, পাস হয়েছে। ঠিক এভাবেই রাজ্যসভায় এবার একটা দুটো না, কতগুলো বিল পাস হয়ে গিয়েছে। আসুন চোখ রাখি।
আলোচনা ছাড়াই পাস হওয়া বিল এবার রাজ্যসভায় তার সংখ্যা বেশ কয়েকটি। বাদল অধিবেশনে অনেক বিলই পাস হয়েছে কোনো আলোচনা ছাড়া, শুধুমাত্র ধ্বনি ভোটে। তার কারণ আলোচনার কোনো পরিস্থিতি বা পরিবেশ ছিল না। অভিযোগে সরব হয়েছেন রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ওব্রায়েন, বাম সাংসদরাও, যে মাত্র 10 দিনের মধ্যে গড়ে 60 মিনিটের সময়ের ব্যবধানে 12টা করে বিল পাস হয়েছে, 12টা বিল পাস হয়েছে। অন্যদিকে বিজেপির পাল্টা দাবি, বিরোধীরা শুধু হট্টগোলেই ছিলেন, আলোচনায় তাদের কোনো আগ্রহ ছিল না। এই পাস হওয়া বিলগুলোর মধ্যে কি কি আছে আসুন। আলোচনা ছাড়াই পাস হওয়া বিলের তালিকায় আছে জুভেনাইল জাস্টিস কেয়ার অ্যান্ড প্রোটেকশন অ্যাক্ট বা বিল। পেশের 60 মিনিটের মধ্যে পাস হয়ে গিয়েছে বিল। কি ছিল এই বিলের বিষয়বস্তু? এই সংশোধিত বিলে জেলা এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটদের ক্ষমতা দেওয়া হয়েছে দত্তক আদেশ জারি করা। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যারা চাইল্ড ট্রাফিকিং নিয়ে কাজ করেন, দত্তকের নামে শিশু পাচার যারা ঢুকতে চান, তাদের জন্য কিন্তু এই বিলটা নিয়ে কার্যত কোনো আলোচনা হয়। আসুন পরের বিল, জেনারেল ইন্স্যুরেন্স বিজনেস ন্যাশনালাইজেশন অ্যামেন্ডমেন্ট বিল 2021। অর্থাৎ লোকসভাতে এই বিল পেশের পরে আলোচনা হয়েছে মাত্র 8 মিনিট বা 8 মিনিটের মধ্যে পাস হয়ে গেছে। এই বিল যা সরকারকে রাষ্ট্রীয় মালিকানাধীন সাধারণ বীমা কোম্পানিগুলোতে তার অংশীদারি কম করবার জন্য অনুমতি দিল বা ক্ষমতা দিল। এলআইসি, জিআইসি, যাবতীয় রাষ্ট্রায়ত্ত বা ন্যাশনালাইজড আছে এমন যে ইন্স্যুরেন্স সংস্থাগুলো, সেখানে সরকারের অংশীদারি কমবে জানিয়ে রীতিমতো সরব তৃণমূল, বাম সবাই, যে এটা নাকি ভীষণ অ্যান্টি পিপল, জনস্বার্থ বিরোধী কাজ। সেই বিল 8 মিনিটের মধ্যে পাস হয়ে গেল। 2রা অগস্ট লোকসভায় বিল পাস হয়েছে ট্রাইব্যুনালস নিয়ে মাত্র 12 মিনিটের ব্যবধান। বিভিন্ন ট্রাইব্যুনালগুলির অবলুপ্তি ঘটিয়ে আইনি প্রক্রিয়ার সরলীকরণ করবে এই আইন। অনেক ট্রাইব্যুনাল থাকবে না, আর থাকার না থাকার মধ্যে কি পার্থক্য, এ নিয়েও বিরোধীদের প্রবল আপত্তি আছে। কিন্তু বিতর্ক ছাড়াই পাস হয়েছে বিল। ফ্যাক্টরিং অ্যামেন্ডমেন্ট বিল 2021, আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল। রাজ্যসভাতে সেই বিল পেশের পর মাত্র 15 মিনিটের মধ্যে পাস হয়েছে। বুঝতেই পারছেন কতটুকু আলোচনা হয়েছে। এবার এই সার্বিকভাবে রাজ্যসভার কাজ, লোকসভার কাজ, বিল পেশ এবং পাস, যা মূল কাজ, সেই বিতর্ক নিয়ে আসুন আলোচনা করবো। আজকের বিতর্ক করব। আমার সঙ্গে উপস্থিত অতিথিদের সঙ্গে আপনাদের এক একে পরিচয় করে দিয়ে, আমার সঙ্গে রয়েছেন কেয়া ঘোষ, বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন অনির্বাণ দত্ত, ব্যাংকিং বিশেষজ্ঞ, সঞ্জয় সরকার, তৃণমূলপন্থী, আমার সঙ্গে উপস্থিত রয়েছেন। আরও অতিথিরা আমার সঙ্গে যোগদান করবেন, প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। কিন্তু তার আগে আজকে আমার অতিথিদের জন্য সাজিয়ে রাখা আমার প্রশ্নবান, আমার অগ্নিবাণ এক। বিল না পেগাসাস, কোনটা নিয়ে আলোচনা আসলে জনস্বার্থ? অগ্নিবাণ 2। বিনা বিতর্কে বিল পাসে লাভ কার? অগ্নিবাণ 3। জনস্বার্থে যদি সিরিয়াস বিরোধীরা, তাহলে বিতর্কে বিরোধীরা নেই কেন? অর্থাৎ বিল পাস হচ্ছে, পাস হয়ে যাচ্ছে, পেশ হচ্ছে, পাস হয়ে যাচ্ছে, কিন্তু বিতর্ক হচ্ছে না, নেই বিরোধীরা বিতর্কে কেন? আমি সঞ্জয় বাবুকে দিয়ে শুরু করি। সঞ্জয় বাবু, কি মনে হয়, বিরোধীরা বিরোধিতায় আছেন বিল নিয়ে, তাদের যাবতীয় বিরোধিতা সংসদের বাইরে, এত রকমের আন্দোলন, সরকার নাকি দেশ বেঁচে দিচ্ছে, আপনারা বলছেন বিজেপি আছে আসলে বেচুবাবুদের সরকার, আপনারা বলেছেন তৃণমূলের তরফ থেকে বারবার, বামেরাও বলছেন। তা কার্যক্ষেত্রে যখন সেই বেচার বিরুদ্ধে স্টান্স নেওয়ার জায়গা এলো, দেশের সর্বোচ্চ জায়গা, যেখানে আইনটা তৈরি হয়, যেখানে বেচা হবে না কেনা হবে সেটা ঠিক হয়, যেখানে কেনা হয়ে যাওয়া অর্থাৎ ন্যাশনালাইজড হয়ে যাওয়া ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, সরকার তার শেয়ার বিক্রি করে কার্যত আরও বেশি করে বেসরকারি মালিকানাকে ইনভাইট করতে পারবে কিনা, তাদের হাতে দিতে পারবে কিনা, এই নিয়ে আলোচনা হবে, এই ক্ষমতা দেওয়া হবে, সেখানে নেই বিরোধীরা আলোচনাতে। কি মনে হচ্ছে আসলে পেগাসাসের গো ধরে আপনারা সত্যি সত্যি জনস্বার্থ থেকে চোখটা ঘুরিয়ে বসে আছেন? আপনার কি কোথাও মনে হচ্ছে এই দেশে গণতন্ত্র চলছে আর মোদী সরকার গণতন্ত্র চলতে দিচ্ছে? আপনার কি কোথাও মনে হচ্ছে একটা হিটলার মুসলিনের সরকার যেখানে চলছে সেখানে ডিক্টেটরশিপ চলছে, যেখানে গণতন্ত্র বলে কোনো অধিকার নেই সাধারণ মানুষের? আপনি কি মনে করছেন পেগাসাস দিয়ে যেটা? আচ্ছা সঞ্জয় বাবু, হিটলার মুসলিনের সরকারে সংসদে বিরোধী পক্ষ বলতে পারতেন? আপনার তো বলার সুযোগ রয়েছে, বলবেন না? আপনাদের একটাই পেগাসাস নিয়ে আগে আলোচনা চাই। অনির্বাণ বাবু, আপনি আমাকে একটু বলার, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভতে বসে আছি, আমাকে একটু বলতে আপনি দিবেন? আপনি নিশ্চয়ই বলুন, কিন্তু আমার প্রশ্নটা, আপনি যে যা বলবেন সেটা তো মেনে নিতে পারি না অ্যাঙ্কার হিসেবে আমি। আপনি বলছেন ফ্যাসিবাদী সরকার চলছে, ফ্যাসিবাদী সরকারের না বলে সংসদ থাকে নাকি? হিটলার তো সংসদে আগুনটা ধরিয়ে দিয়েছিলেন আগে,
ফ্যাসিবাদ কায়েম করবার জন্য? সঞ্জয়বাবুর সঙ্গে কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হলো। তপন সেন, প্রাক্তন সাংসদ রাজ্যসভা এবং সিআইটিউর জেনারেল সেক্রেটারি আমার সঙ্গে যোগ দিয়েছেন আলোচনাতে। তপনবাবু, আপনার কাছে আমার প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিল এই রাজ্যসভায় গত কয়েকদিনের মধ্যে পেশ হয়ে গেল এবং পাসও হয়ে গেল সামান্য সময়ের ব্যবধানে, অর্থাৎ পেশ এবং পাসের মাঝখানে বিতর্কের প্রায় কোনো অবকাশই ছিল না। বিরোধীরা রাজ্যসভা এবং লোকসভাতে লাগাতার তাদের বিরোধ প্রতিবাদ দেখিয়ে যাচ্ছেন, বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন পেগাসাস ইস্যুতে। না, আমার প্রশ্ন, জনস্বার্থবাহী এই ইস্যুগুলোতে বিতর্কে অংশগ্রহণ না করে বিরোধীরা তাহলে সত্যি সত্যি কার সুবিধা করে দিচ্ছেন? আমি জানি না আপনারা কিভাবে আপনাদের মতামত তৈরি করছেন। এই প্রত্যেকটি বিলের ক্ষেত্রেই, যেমন গতকাল ইনসলভেন্সি ব্যাংক্রাপসি কোড বিল অ্যামেন্ডমেন্ট বিল এসছে, এই বিলে দাঁড়িয়ে আমাদের সংসদরা মানে ডিভিশন চেয়েছেন, আপনি নিজেদের মতামত দিয়েছেন এবং এই সেন্টেন্সটি বহু বলেছেন যে দিস উইল ডিস্ট্রয় দ্য কান্ট্রিজ ইকোনমি and this tantamounts to a loot of public money. তারপরেই তার মাইক অফ করে দেওয়া হয়েছে। তারপর বিল যখন ভোটের জন্য রাখা হয়েছে তখন তারা ডিভিশন দাবি করেছেন এবং চেয়ারম্যানের তরফ থেকে এই ডিভিশনের দাবি উপেক্ষা করে ধ্বনি ভোটে বিল পাস করিয়ে নিয়েছে। এই ঘটনাই ঘটেছে লোকসভায় এসেনশিয়াল ডিফেন্স সার্ভিস বিলের ক্ষেত্রে। এই ঘটনাই ঘটেছে লোকসভায় জেনারেল ইন্স্যুরেন্স বিজনেস ন্যাশনালাইজেশন অ্যামেন্ডমেন্ট বিল, যা জেনারেল পাবলিক সেক্টর জেনারেল কাউন্সিল ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে প্রাইভেটাইজ করার দরজা খুলে দিতে চায়। এই বিলের বিরুদ্ধেও একইভাবে লোকসভায় মানে বলা হয়েছে, বিরোধীরা বলেছেন, বিশেষ করে বামপন্থী সাংসদেরা, এবং সেটাকে ইগনোর করে তারা ধ্বনি ভোটে পাস করিয়ে নিয়েছেন। একই কায়দায় কৃষি বিল পাস হয়েছিল গত সেশনে, ডিভিশন চাওয়া হয়েছিল এবং ডিভিশন দেওয়ার বদলে ডিভিশন চাওয়া এমপিদের সাসপেন্ড করে দেওয়া হয় এবং তাদের অনুপস্থিতিতে তার পরের দিন আবার লেবার কোড বিল পাস করে দেওয়া হয়। দিজ আর অল ইন দ্য রেকর্ডস অফ দ্য পার্লামেন্ট। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে সরকার এই পরিস্থিতির সুযোগ নিয়ে পুশ করছেন সম্পূর্ণভাবে। পার্লামেন্টারে আমি অগণতান্ত্রিক, ফ্যাসিবাদী এইসব অ্যাডজেক্টিভ গুলো ব্যবহার না করেও বলা যায় যে সংসদীয় গণতান্ত্রিক প্রক্রিয়ার যে মিনিমাম বিধি নিয়ম আছে তাকে উপেক্ষা করে সরকার তার সংখ্যার জোরে তারা এই বিলগুলোকে পাস করে দিচ্ছেন ধ্বনি ভোটে, ভোটাভুটির কোনো সুযোগ না রেখে। বেশ, অন্তত ভোটাভুটির সুযোগ যদি থাকতো তাহলে অন্তত বোঝা যেত, দেশের মানুষ দেখতে পারত যে কারা কোন পক্ষে দাঁড়িয়ে। বেশ, বিজেপি বিধায়ক শীতল কপাট আমার সঙ্গে যোগ দিচ্ছেন। আমি তখন প্লিজ আমাদের সঙ্গে থাকুন, আমি আবারও আপনার কাছে আসবো, নিয়মগুলোকে শেষ করে দিচ্ছি। আপনার বলার সুযোগ থাকবে, আবার আপনার কাছে আসবো। আমি শীতল কপাট বিজেপি বিধায়ক আমার সঙ্গে আলোচনায় যোগ দিচ্ছেন। তার আগে আমি কেয়া ঘোষের কাছে আসি, বিজেপি মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন। কেয়া, অভিযোগটা আপনাদের বিরুদ্ধে খুব স্পষ্ট, আপনারা বিরোধীদের বিক্ষোভের সুযোগ নিচ্ছেন বিলগুলোকে পাস করিয়ে নেওয়ার জন্য বিতর্ক ছাড়া, মানবেন এই অভিযোগ? আসলে দেখুন অনির্বাণ, আমরা দেখছি বেশ কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে তৃণমূল নিজেকে প্রাসঙ্গিক করে তুলতে চাইছে সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রে, এবং সেটা তারই একটি অংশ, এটা তাদেরই একটি স্ট্র্যাটেজির অংশ বললেই ভালো হয়। গতকাল পাপড়ি চাট নিয়ে অনেক কিছু দেখলাম। আর একটা কথা আমি আপনি সাংবাদিক বলে জিজ্ঞাসা করছি যে ডেরেক বাবুকে আজকে মাথা ন্যাড়া করেছেন, মানে কালকে তো উনি বলেছিলেন, যাই হোক আমি জানি না এখনো করেছেন কিনা, করলে আমাকে একটু জানাবেন কাইন্ডলি। এবারে আসি অন্য প্রসঙ্গে। আসলে কি হচ্ছে জানেন তো অনির্বাণ, রাজ্য যেখানে দক্ষিণবঙ্গ কার্যত যেখানে আমরা দেখছি যে বন্যার জলে ডুবে যাচ্ছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 5-7 দিন বাদে তার খেলা হবে থেকে, ফুটবল খেলাটা থেকে তিনি বিরাম নিয়ে তিনি আজকে সময় করে যেতে পারলেন এবং গিয়েই শটান তিনি কেন্দ্রীয় সরকারের দিকে তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি তোপ দাগলেন। আসলে না এইগুলো থেকেই
মুখ ঘোরাতে, মানুষের নজর ঘোরাতে, বাঙালির বিশেষ করে নজর ঘোরাতে তিনি এই বা তার সাংসদরা এই স্ট্র্যাটেজি অনুযায়ী চলছেন যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা। কিন্তু এটা বুঝতে পারছেন না যে এটা করে তার দলের মানে সর্বভারতীয় ক্ষেত্রে তার দলের যে মুখটাই আদতে পুড়ছে। তারা কোনো রকম যে আপনি যেটা শুরু করলেন যেগুলো দিয়ে যে যেগুলো মানে কি বলবো মানুষের সুবিধা হয় সেটা না করে জনস্বার্থ বিরোধী কার্যকলাপ করছেন তারা। সেটা অবশ্য করে থাকেন। গতকালও আমাদের দুই বিজেপি ভাই তাদের মৃত্যু হয়েছে। এই ঘটনাগুলো থেকেই মুখ ঘোরাতে রাজ্যের যে ভয়ঙ্কর অবস্থা তার থেকে মুখ ঘোরাতে যেভাবে উত্তর দিয়েছেন বাংলার মানুষ, কিরাকে জানাবো যে বাংলার মানুষ ওনাকে বর্জন করেছে। আরে ডিবেটের সভ্যতাটা শিখুন না আপনি, তাহলে আপনাকে কথা বলতে দিব না দাদা। সঞ্জয় বাবু আসবে, আপনার কাছে আসবে এক এক করে। সঞ্জয় বাবু এক এক করে, সঞ্জয় বাবু এক এক করে, এক এক করে। আমার কথার মাঝখানে কথা বলেন, আপনাকে একটা কথা সঞ্জয় বাবু এক এক করে, এক এক করে। পুরো অনুষ্ঠানে একটা বাক্য সঞ্জয় বাবু এক এক করে, সঞ্জয় বাবু এক এক করে আপনার কাছে আসবে। আপনাকে সময় দিয়েছি আপনার মতো। যদি কথা বলতে না দেন আমি আপনাকে সঞ্জয় বাবু এক এক করে, কেয়া প্লিজ, কেয়া প্লিজ। চ্যালেঞ্জ নিয়ে বলছি। সঞ্জয় বাবু এক এক করে আপনাকে আপনার সময় কথা বলতে দিয়েছি। সঞ্জয় বাবু প্লিজ। আপনারা সঞ্জয় বাবু আপনাকে কথা বলতে দিয়েছি। আপনার সময় আপনার কাছে আবার যখন আসবো বলবেন। কেয়া ভাই তার পরিচয় নাই বা দিলেন। সুতরাং একটাই কথা অনির্বাণ যে আচ্ছা সঞ্জয় বাবু শুনুন না, আচ্ছা সঞ্জয় বাবু শুনুন না। কেয়া কেয়া আমি এক মিনিট সময় দিয়েছি আপনার কাছ থেকে সঞ্জয় বাবুর সঙ্গে কথা বলার জন্য। অনির্বাণ আপনাকে বলছি কেয়া এক মিনিট প্লিজ, প্লিজ। সঞ্জয় বাবু কথা বললে আমি ওনাকে কথা বলতে দেব। একেবারে কেয়া এক মিনিট। সঞ্জয় বাবু, সঞ্জয় বাবু, আচ্ছা সঞ্জয় বাবু একটা কথা বলুন না। সঞ্জয় বাবু একটা কথা বলুন না। বাংলার মানুষ বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন, সেটা কি এই জন্য যে তৃণমূল কংগ্রেস যেগুলোকে জনস্বার্থ মনে করে সেই ইস্যুগুলোতে যখন পার্লামেন্টে আলোচনা হবে তখন তারা বিক্ষোভ দেখিয়ে পেগাসাসের জন্য পার্লামেন্টে আলোচনায় অংশগ্রহণ করবেন না? আমি একটাও কথা বলতে দেব না। এক মিনিট, এক মিনিট। এখন জনস্বার্থ এবং জনগণের স্বার্থে এবং গরিব মানুষের স্বার্থের যদি কথা বলেন, একমাত্র মমতা ব্যানার্জি আপনারা কি দেখেছেন ক্লাবে ক্লাবে টাকা বিলি করছেন? লজ্জা পাওয়া উচিত আপনাদের। জনস্বার্থ নিয়ে একটা কথা বলবেন না আপনারা। ক্লাবে ক্লাবে টাকা বিলি করছেন, একটা বই মেডেলিস্ট মেয়েকে দমের চাকরির জন্য অ্যাপ্লাই করতে হচ্ছে। 5 লক্ষ শূন্যপদ, প্যারা টিচাররা রাস্তায় মার খাচ্ছে। আমি আবার রাজ্যসভার অধিবেশনের কথা ফিরে আসি। কেয়া এবং সঞ্জয়, কেয়া এবং সঞ্জয় বাবু, আমি আবার রাজ্যসভার অধিবেশনের কথা ফিরে আসি। আমি অনির্বাণ বাবুর কাছে যাবো। অনির্বাণ দত্ত ব্যাংকিং বিশেষজ্ঞ আমার সঙ্গে রয়েছেন। অনির্বাণ বাবু প্লিজ। অনির্বাণ বাবু, অনির্বাণ বাবু আপনার কাছে আমি এলাম একটাই কারণে। আমার সঙ্গে যারা রয়েছেন তারা প্রত্যেকেই রাজনীতির ক্ষেত্রের মানুষ, তাদের নিজস্ব রাজনৈতিক মতামত রয়েছে। অনির্বাণ বাবু আপনার কাছে আমার আসা একটা নির্দিষ্ট কারণে। একজন ব্যাংকিং বিশেষজ্ঞ হিসেবে এই ব্যাংকিং সেক্টরের যে ইনসলভেন্সি বিল, এইটা সাধারণ মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল এর আলোচনা হওয়াটা? আমি সরকার বিরোধী নির্বিশেষে বলছি। সাম্প্রতিক সময় নানা ব্যাংকের দুর্নীতি, ব্যাংক লাটে ওঠা, লালবাতি জ্বলা আমরা দেখেছি। সাধারণ গ্রাহকদের কি অবস্থা পিএমসি ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখেছি। ব্যাংকগুলোর লোন শোধ না করে দেশ থেকে পালিয়ে যাওয়া, সেটাও আমরা দেখেছি। এই সমস্ত কিছুর মধ্যে এই বিলটা নিয়ে আলোচনা হওয়া কতটা জরুরি ছিল সংসদের এবারে অধিবেশনে? একজন ব্যাংকিং বিশেষজ্ঞ হিসেবে আপনার মত চাইছি অনির্বাণ বাবু। দেখুন, আপনি যেটা বলছেন এটার সঙ্গে আমি সহমত যে রাজ্যসভা বা লোকসভাতে আমরা চাই যে কোনো একটা বিল, সেই বিলটার সপক্ষে এবং বিপক্ষে আলোচনা হোক। এবং অনির্বাণ, আপনি যদি মনে করে দেখেন, গত অনেক বছরের ইতিহাসে আমরা দেখেছি যে সমস্ত বিশেষজ্ঞ এমপিদেরকে আমরা সামনের দিকে এগিয়ে দিই তার সপক্ষে বা বিপক্ষে যুক্তি ধার্য করার জন্য, তারা এমন এমন কিছু নিয়ে আলোচনা করেন যে আলোচনাটা সাধারণ দেশবাসীর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে থাকে। এবং সেই বিলটা আগামী দিনে পাস হবে কি হবে না সেটা ডিপেন্ড করে কিন্তু ওই যখন যারা এমপিরা রাজ্যসভা বা লোকসভায় প্রতিনিধিত্ব করে তাদের সেই জ্ঞানের উপরে। আমরা অবাক হয়ে যাচ্ছি যে এখন কোনো আলোচনা ছাড়াই বিলগুলো পাস হয়ে যাচ্ছে। এবং এই আলোচনাগুলো যদি না হয় তাহলে কিন্তু সাধারণ মানুষ, দেশের আপামর জনসাধারণ জানতে পারবেন না সেই বিলের সপক্ষে কি আছে এবং বিলের বিপক্ষে কি আছে। বিল, যে কোনো বিল সরকার যখন লোকসভা বা রাজ্যসভায় পেশ করে তার একটাই সপক্ষে যুক্তি থাকে যে সেটা 138 কোটি জনসাধারণের সুবিধার জন্য। সেই সুবিধাটা কি সেটার সপক্ষে বলবার জন্য যেরকম পার্লামেন্টে এমপিদেরকে সুযোগ দিতে হবে, সেরকম এই বিলটাকে যারা অপোজ করবেন তাদেরকেও কিন্তু সময় দিতে হবে। এবং এই তর্ক বিতর্ক চলতে চলতে কিন্তু সাধারণ মানুষের সুবিধার জন্য যেটা দরকার সেই দরকারি বিলটা কিন্তু সর্বসমক্ষে পেশ হবে। আমরা দেখছি আজকের দিনে
যেভাবে বিলগুলো পাস হচ্ছে, ধরুন বিমা বিল বেসরকারিকরণ হচ্ছে, যেখানে আমরা দেখছি যে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত যে বিমা সংস্থাগুলো আছে সেখানে সরকারি অংশীদারিত্ব 51% থেকে কমে 51% নিচে চলে যাবে। তাতে হয়তো সরকারের ইন্টারনাল কন্ট্রোল থাকবে না, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং এক্ষেত্রে কিন্তু সরকার প্রায় একতরফাভাবে বিলটা পাস করে নিল, যেহেতু কোনো আলোচনা হলো না। আমরা চাই আগামী দিনে, দেখুন পেগাসাস একটা সেনসিটিভ ইস্যু, পেগাসাসের সপক্ষে বিপক্ষে এটা নিয়েও আলোচনা হওয়া উচিত। পেগাসাসকে সরিয়ে রেখে বাদবাকি যে জিনিসগুলো আছে সেইগুলো কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। আমি তপন বাবুর কাছে থেকে এই প্রশ্ন নিয়ে আসবো। তপন সেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ আমার সঙ্গে রয়েছেন। তপন বাবুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। বেশ, আমি সঞ্জয় বাবুর কাছে যাই। সঞ্জয় বাবু, পেগাসাস ইম্পর্টেন্ট ইস্যু, নিঃসন্দেহে সাধারণ মানুষের ফোনে আড়িপাতা হচ্ছে কিনা, কিন্তু এখনো পর্যন্ত নেতাদের ফোনে আড়িপাতার অভিযোগ ছাড়া, এবং সেই অভিযোগেরও অনেকটাই বায়বীয়, তবুও আমি এই বিষয়ে আমার মত বলছি না, এছাড়া বাকি কিছু সম্পর্কে পাইনি। কিন্তু সাধারণ মানুষ যাদের কথা বলে, যাদেরকে সামনে রেখে আপনাদের ভোট ভিক্ষা অর্থাৎ রাজনীতি করা এবং ভোট নিয়ে সংসদে যাওয়া বা বিধানসভায় যাওয়া, তাদের ইস্যু, তাদের জনস্বার্থের জায়গা থেকে এত গুরুত্বপূর্ণ ইস্যু বিবৃতি দেয় দলগুলো, কিন্তু আলটিমেটলি আলোচনায় অংশ নেয় না সংসদে, যেখানে আইনটা বানানো হয়। দেখুন, আমি আপনাকে সর্বপ্রথম একটা কথা বলি, পেগাসাস যে ইউজ হয়েছে সেটা প্রমাণিত, ঠিক আছে? অপোজিশন পার্টির উপরে ইউজ হয়েছে, সায়েন্টিস্ট, আমাদের দেশের সায়েন্টিস্ট হবে। সঞ্জয় বাবু একটা কথা বলি, সঞ্জয় বাবু পেগাসাস নিয়ে একটা কথা বলি, সঞ্জয় বাবু প্রমাণিত বলুন। সঞ্জয় বাবু একটা কথা বলি, সঞ্জয় বাবু প্লিজ শুনুন, একটা কথা বলি। আচ্ছা সঞ্জয় বাবু, আসছি আপনার কাছে। আমার আজকের ব্রহ্মাস্ত্রটা নিয়ে, অর্থাৎ মূল প্রশ্নটা নিয়ে নি, অনির্বাণ রোগীবারে আজকের ব্রহ্মাস্ত্র। বিরোধিতায় আন্তরিক নয় বলেই কি বিক্ষোভে রয়েছে, আলোচনায় নেই? বিরোধিতায় আন্তরিক নয় বলেই কি সংসদে বিক্ষোভে বিরোধীরা, বিতর্কে নেই? আমি এ প্রসঙ্গে দুজনের বক্তব্য শুনবো। রূপা গাঙ্গুলি আজকে কি বলেছেন এ প্রসঙ্গে, রূপা গঙ্গোপাধ্যায়, আমি শুনে নিই, রাজ্যসভার সাংসদ। কেন্দ্রতে বিজেপি, তাই আমাদের সংযম রাখতে হয়। কেন্দ্রতে আমরা সরকার আছি, তাই আমাদের মানুষের জন্য বিল পাস করাতে হয়। তাই আমাদের এদের অসভ্য আচরণ দাঁতে দাঁত চেপে সহ্য করতে হয়। একটা চিৎকার পর্যন্ত করতে পারি না, একটা আওয়াজ পর্যন্ত তুলতে পারি না, কারণ আমাদের দেশের প্রধানমন্ত্রীর নির্দেশ আছে যে আমাদের মানুষের কাজ করার জন্য এখানে পাঠানো হয়েছে। এই মাছের বাজারের মতন একটা পার্লামেন্টের অবস্থা। দোলা সেন এর পাশাপাশি তৃণমূল সাংসদ, ট্রেড ইউনিয়নিস্ট, দীর্ঘদিনের ট্রেড ইউনিয়ন আন্দোলনের সঙ্গে যুক্ত, তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের নেত্রী কি বললেন আজকে এই বিল পেশ, পাস এবং সংসদ চলা না চলা প্রসঙ্গে, আসুন শুনি। फार्म बिल से लेकर जितने भी बिल्स है, अपोजिशन को बोलना नहीं देता है, डिवीजन मांगने से भी वोट नहीं कराते हैं, और वॉइस वोट भी हमारे वॉइस उससे ज्यादा है, वो भी नहीं मानते। तो डेमोक्रेसी वो कुछ नहीं मानते। सबको पता है क्या चल रहा है बिल को लेकर, सबको पता है। पापड़ी चाट बोलने से उनका बहुत दर्द हो गए, लेकिन 2 मिनट 5 मिनट में बिल पास कराने में कोई दर्द नहीं है। ये डेमोक्रेसी झंडा ऊंचा रहता ना। 2 মিনিট 5 মিনিটে বিল পাস করাচ্ছে সরকার, অভিযোগ তৃণমূল কংগ্রেসের। উল্টো দিকে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে বিল পেশ করা এবং পাস করার দায় আমাদের আছে, কারণ আমাদের সরকার চালাতে হয়, আমাদের দেশের আইন তৈরি করবার জন্য মানুষ পাঠিয়েছেন, কিন্তু সেই আইন তৈরিতে বিরোধীদের কোনো ভূমিকা নেই। আমি সঞ্জয়বাবু আবার আপনার কাছে আসি। পেগাসাসটা একটু দূরে সরিয়ে রাখি সঞ্জয়বাবু, তার কারণ সত্যি বলতে কি, বিশ্বাস করুন, আমার বাড়িতে প্রত্যেক দিন, আপনারা তো ট্রেন চালু করেননি এর আগে, যাই হোক ভোট চাইছেন, কিন্তু আমার বাড়িতে প্রত্যেক দিন যে ভদ্রমহিলা সকালবেলা এই গৃহপরিচারিকা হিসেবে আমাদের কাজে সাহায্য করতে আসেন, আমাদের ডোমেস্টিক হেল্প হিসেবে, সেই ভদ্রমহিলা কিন্তু পেগাসাসটা বুঝতে পারছেন না। আপনারা জানেন কিনা জানি না, কিন্তু সত্যিই বুঝতে পারছেন না। অনেকটা ওই পরমাণু চুক্তির মতো হয়ে গেছে ব্যাপারটা, খায় না মাথায় দেয়, তিনি জানেন না, কিন্তু তিনি এটা নিয়ে সত্যিই চিন্তিত, ব্যাংকে তিনি টাকা রাখলে সেটা সিকিউরড কিনা। সত্যি সরকার পক্ষ অর্থাৎ বিজেপি মানুষের টাকা ব্যাংকে থাকলে তাকে ইনসিকিউর করে দিতে চায় কিনা। এলআইসি করেছেন ওই দিদি,
খুব কষ্টের টাকা জমিয়ে মানি ব্যাক পলিসি, টাকাটা ফেরত পাবেন কিনা তিনি নিশ্চিতভাবে আগ্রহী। এলআইসি কি বিক্রি হয়ে যাচ্ছে না যাচ্ছে না? আপনারা বলছেন সরকার নাকি এলআইসি বিক্রি করে দিচ্ছে, অথচ আমার বাড়ির গৃহপরিচারিকার যা নিয়ে আগ্রহ তা নিয়ে আপনাদের আন্দোলন নেই। আপনাদের আন্দোলন পেগাসাস নিয়ে। পাছে যদি সত্যিও হয় পেগাসাস, পাছে আপনাদের দলের নেতাদের কথোপকথন সরকার জেনে ফেলে। কোনটা বেশি জরুরি? আপনারা কোনটা নিয়ে বেশি ইন্টারেস্টেড? আচ্ছা অনির্বাণ, আমি আপনাকে কথা বলি, এইমাত্র রূপা গাঙ্গুলির কথাটা একটু জবাব দিন। অনির্বাণ, রূপা গাঙ্গুলি বলতে দাঁতে দাঁত চেপে, ওনার দাঁতে দাঁত চেপে রাখার কোনো প্রশ্ন নেই। বাচ্চা চুরি জলপাইগুড়িতে হয়েছিল, সেটা সম্পূর্ণভাবে কোনো যুক্ত ছিল। বাচ্চা চুরি যে যুক্ত এক মহিলা বাচ্চা চুরি করে বিদেশে বিক্রি করে দিল, পাচার করে দিল। সঞ্জয়বাবু প্রমাণ করতে পারবেন রূপা গঙ্গোপাধ্যায় বাচ্চা চুরিতে যুক্ত ছিলেন? যদিও সাবজুডিস। নাম্বার 2, ওই যে ভদ্র মহিলা আপনার বাড়িতে কাজ করতে আসেন, ওর বাচ্চার পড়াশোনার জন্য দিদি কন্যাশ্রীটা করে দিয়েছে, আর ওই বাচ্চা ওর মেয়ের বিয়ের জন্য দিদি রূপশ্রীটা করে দিয়েছেন। তাহলে আর আলোচনার প্রয়োজন নেই এলআইসি নিয়ে, তাই তো? আবার 1 বছর পরে কৃষি বিলের মতো আপনারা রাস্তায় নামবেন যে সরকার আলোচনা ছাড়া বিল পাস করিল। আমি কেয়ার কাছে যাই, কেয়া আমি এটুকু বুঝতে পারছি সঞ্জয় বাবুরা সংসদের ভিতরে আলোচনা চাইছেন না, যা করবেন সংসদের বাইরে ওই কৃষি বিলের মতো হয়তো 1 বছর পর আবার ধর্নায় বসবেন। আমার একটা প্রশ্ন আছে, কেয়া একদম সত্যি আন্তরিকভাবে কেয়া জবাব দেবেন। বিরোধীদের এই বিক্ষোভে সরকারের পক্ষ হিসেবে, সরকার পক্ষ হিসেবে সংসদের ভিতরে আপনাদের অন্তত এইটুকু সুবিধা হচ্ছে কিনা যে কোনো জবাব না দিয়ে অন্তত বিলগুলো আপনারা পাস করে নিতে পারছেন? না, আমরা এভাবে তো সুবিধে চাইনি অনির্বাণ। আমরা চেয়েছি বিল পেশ হবে, সেটা নিয়ে আলোচনা হবে, তারপর পাস হবে যেভাবেই হোক। কিন্তু সেটা তো এই হই হট্টগোলের মাঝে পাস হচ্ছে না। অথচ এটা বুঝতে হবে যে প্রতিদিন সংসদ চালাতে আমাদের কষ্টার্জিত করের টাকায় সেখানে লক্ষ কোটি টাকা খরচ হচ্ছে। সেই টাকাটা যাতে তার সদুপযোগ হয়, শুধুমাত্র এই পশ্চিমবঙ্গ সরকারের মতো যাতে ক্লাবে ক্লাবে অনুদান তো দিচ্ছেন না কেন্দ্রীয় সরকার। তাই কেন্দ্র সরকারের এই যে কষ্টটা, মানুষের কষ্টটা, আরে থামুন না মশাই। অনির্বাণ, আমি কিন্তু সঞ্জয়বাবু প্লিজ আপনাকে আপনার বলার সময় বাধা দিইনি, প্লিজ সঞ্জয়বাবু বলেছি, আমি একবারও কথা বলিনি। সঞ্জয়বাবু চুপ করুন প্লিজ, কেয়াকে বলতে দিন। রিপাবলিকের বিরুদ্ধে আমি কিন্তু আমি রিপাবলিকের আমি অনুরোধ করবো সঞ্জয়বাবুর ভয়েসটা একটু ডাউন করবার জন্য, কারণ কেয়া বলছেন। প্লিজ প্লিজ সঞ্জয়বাবু প্লিজ, সঞ্জয়বাবু প্লিজ, আমি অনুরোধ করবো সঞ্জয়বাবুর ভয়েসটা একটু ডাউন করবার জন্য, কেয়াকে বলতে দেওয়ার জন্য। প্লিজ কেয়া প্লিজ। আরে গণতন্ত্রটা মানুন, অসভ্যতামি না করে কথা শুনুন। অনির্বাণ, আপনি দেখতে পাচ্ছেন চ্যানেলেই কথা বলতে দেয় না এরা। তো এখানে বুঝতেই পারছি সংসদে কি হচ্ছে। মাছের বাজার যেটা রূপাদি বললেন, এবং এই ভদ্রলোক ইনি কে জানি না, পরপর দুটো মিথ্যা কথা বললেন, পেগাসাস থেকে প্রমাণিত। আমি চ্যালেঞ্জ করছি, কোথায় প্রমাণিত তার প্রমাণ দিই। আর দ্বিতীয় কথা, রূপা গঙ্গোপাধ্যায়ের নামে যে অভিযোগটা করলেন সেগুলো সবগুলোই অভিযোগ। এই রাজ্যের কোন বিজেপি নেতার নামে কয়েকটা কেস, 3-4টে করে কেস নেই বলতে পারেন? আমার নামেও কেস আছে। এই রাজ্যে প্রতিটা বিজেপি যারা মোটামুটি যাদের একটু আধটু নাম আছে প্রত্যেকের নামে কেস আছে, কিন্তু কেস থাকা মানে সেটা হয়ে গেল? তাহলে আপনাদের সমস্ত নেতা মন্ত্রী তো শেষ সময় অনির্বাণ বাবু হাত তুলছেন। অনির্বাণ বাবু প্লিজ সংক্ষেপে 30 সেকেন্ডে অনির্বাণ বাবু প্লিজ। আপনার প্রশ্নের উত্তরে বলি, একটা কথা বলছি যে আমরা যেটা নিয়ে কথা বলছি যে রাজ্যসভা আর লোকসভাতে আলোচনা হচ্ছে না, শুধু চেঁচামেচি হচ্ছে। আপনার এই টক শোতেও সেটাই হচ্ছে। 30 মিনিটের প্রোগ্রামে যেটা নিয়ে আপনি বলতে বললেন সেটা খুব প্রাসঙ্গিক কথা, যে আপনার বাড়ির যে গৃহ পরিচারিকা তার ক্ষেত্রে পেগাসাসটা ইম্পর্টেন্ট নয়, তার ক্ষেত্রে ব্যাংকে টাকা রাখাটা ইম্পর্টেন্ট, আর এলআইসির টাকাটা ফেরত পাওয়াটা ইম্পর্টেন্ট কিনা। তার সঙ্গে আরো একটা জিনিস ইম্পর্টেন্ট, যে তার পেট্রোল এবং ডিজেলের যে লাগাম জানা মূল্য বৃদ্ধি, তাতে যে তার জীবন আরো অসহিষ্ণু হয়ে যাচ্ছে, তার প্রত্যেক দিনের মূল্য বৃদ্ধি বাড়ছে, সেইগুলো যে বাড়ছে এবং সেইগুলোর জন্য যে সাধারণ একেবারে সময় যেহেতু একেবারে শেষ, আমি আমার সঙ্গে আলোচনায় উপস্থিত অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি। কেয়া ঘোষ, সঞ্জয় সরকার, অনির্বাণ দত্ত এবং আমার সঙ্গে আগে যোগ দিয়েছিলেন তপন সেন এবং আমার সঙ্গে ছিলেন শীতল কপাট বিজেপি বিধায়ক। প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। সঞ্জয় বাবু, শুধু আপনার জন্য বা তৃণমূল কংগ্রেস এবং সার্বিকভাবে বিরোধী পক্ষের জন্য সামগ্রিকভাবে একটি কথা আমার, আপনি রূপা গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গে বলছিলেন যে কি শিশু চুরির অভিযোগ ইত্যাদি। আচ্ছা, চাইল্ড প্রোটেকশন বা জুভেনাইল জাস্টিস অ্যাক্ট সংশোধিত হয়ে গেল সংসদে, আপনারা আলোচনায় গেলেন না সঞ্জয় বাবু? আপনারা মানে বিরোধীরা, আপনারা শিশু চুরি নিয়ে চিন্তিত, কিন্তু শিশু চুরি আটকানোর জন্য আইন পাস হলে, বিল পেশ হলে সেটা নিয়ে কিন্তু আপনারা চিন্তিত নন। সত্যি সত্যি বিরোধীরা আলোচনা চান, বিতর্ক চান, দেশের আইন সংশোধন চান, সাধারণ মানুষের উন্নতি চান, জনস্বার্থে কথা বলতে চান। সংসদের চেহারা দেখে মনে হচ্ছে না। তার কারণ বিক্ষোভে
বইলে নেমে বিক্ষোভে, প্ল্যাকার্ড তুলে বিক্ষোভে, স্লোগান দিয়ে বিক্ষোভে যতটা মন, বিতর্কে ঠিক ততটাই মন নেই বিরোধীদের। ততটাই মন কেমন করা একটা ভাব। কোনো মতে বিক্ষোভ দেখিয়ে একবার যদি স্পিকার বলেন আজকের মতো আসুন, তাহলে বাইরে বেরিয়ে আমি জানি না এই বৃষ্টিটা এনজয় করতে চাইছেন কিনা বিরোধীরা, কিন্তু ভাবসাব দেখে তো তাই মনে হচ্ছে। অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক পর্ব আজকে এখানেই শেষ করছি। এরপরে ফিরে আসবো আজকের ব্রেকিং নিউজগুলো নিয়ে, এই মুহূর্তে সবচেয়ে বড় খবরগুলো নিয়ে। অনির্বাণের অগ্নিবাণের ব্রেকিং নিউজ সেগমেন্টে ফিরে এলাম। আপনাদেরকে যেমনটা বলেছিলাম, এ রাজ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর এবার নতুন বিতর্ক, নতুন টানাপোড়েন শুরু রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে। মুখ্যমন্ত্রীর অভিযোগ ম্যানমেড বন্যা। আরও একবার, হ্যাঁ, 2001-এ ঠিক যেভাবে বলেছিলেন সেভাবেই 2021-এও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। তখন ছিলেন বিরোধী নেত্রী, আর এখন রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য পাঞ্চেত সহ 3টি জলাধার থেকে বেশি জল ছাড়াতেই রাজ্যে বন্যা পরিস্থিতি। এবং শুধু এই বক্তব্য পেশ করেই থামেননি, প্রধানমন্ত্রীকে নিয়ে সরাসরি চিঠি লিখেছেন, ডিভিসির বিরুদ্ধে নালিশ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলার পর্দায় প্রধানমন্ত্রীকে লেখা মুখ্যমন্ত্রীর সেই চিঠি। নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসির জল ছাড়া নিয়ে তার অভিযোগ জানাতে, যেখানে তিনি অভিযোগ করেছেন যে অপরিকল্পিতভাবে বেশি জল ছাড়বার জন্যই এ রাজ্যে বন্যা পরিস্থিতি। ফোনে প্রধানমন্ত্রীর সঙ্গে কথার পর এবার সরাসরি ডিভিসির বিরুদ্ধে নালিশ জানাতে প্রধানমন্ত্রীকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো আমাদের প্রতিনিধি অনুপমের সঙ্গে। অনুপম পাত্র আমার সঙ্গে রয়েছেন। অনুপম, শুধু ফোনে বলেই শান্ত হলেন না মুখ্যমন্ত্রী বা ক্ষান্ত হলেন না, একেবারে চিঠি লিখলেন। কোথাও কি এই অভিযোগকে সরকারিভাবে লিপিবদ্ধ করে রাখতে চাইলেন মুখ্যমন্ত্রী? একদমই অনির্বাণ দা, একেবারে সরকারিভাবে লিখিত অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় গভর্নমেন্টের তরফে কেন্দ্রীয় সরকারকে একেবারে সরাসরি প্রধানমন্ত্রীকে এই চিঠি লেখা হলো। এবং তোমায় জানিয়ে রাখি, 4 পাতার এই চিঠির প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগটা করলেন যে এটা ম্যানমেড বন্যা, 2 লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিভিসি এবং রাজ্যকে সেটা না জানিয়ে ছাড়া হয়েছে, যে কারণে রাজ্যের বিভিন্ন জেলায়, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, হাওড়া, হুগলি, বিভিন্ন জেলায় একেবারে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সকালবেলায় ফোনে কথা বলেছিলেন প্রধানমন্ত্রীর সাথে, কিন্তু তারপরে ফের তিনি চিঠি লিখলেন এবং সরকারিভাবে চিঠি লিখে জানিয়ে দিলেন। তিনি উল্লেখ করেছেন চিঠিতে 2015 সালে কেন্দ্রীয় সরকারকে তার লেখা চিঠির কথা, সেই রেফারেন্স টেনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 2015তেই জানিয়েছিলাম যে ডিভিসি সংস্কারের প্রয়োজন রয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকার কর্ণপাত করছে না। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন যেভাবে ঘাটার মাস্টার প্ল্যান পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে, তার কোনো ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। কেন হচ্ছে না, এই যাবতীয় বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীকে। তিনি উল্লেখ করেছেন, অনুপম, তুমি আমাদের একেবারে অনুপম, তোমাকে তো ধন্যবাদ। আপাতত এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো ডিভিসি কর্তৃপক্ষের বক্তব্য, সরকারি বক্তব্য। তারা কি বলছেন? আমাদের প্রতিনিধি ব্রজগোপাল এই মুহূর্তে মাইথন জলাধারের সামনে থেকে আমার সঙ্গে রয়েছেন। জল ছাড়া নিয়ে ডিভিসির সঙ্গে রাজ্য সরকারের এই তরজার পরিপ্রেক্ষিতে আমি জানতে চাইব ব্রজগোপালের কাছ থেকে ডিভিসির বক্তব্য মাইথনের সামনে থেকে সরাসরি। ব্রজগোপাল, প্লিজ। দেখো, মুখ্যমন্ত্রীর যে এই যে মন্তব্য, সে তার পরিপ্রেক্ষিতে ডিভিসি কর্তৃপক্ষ যেটা জানিয়েছে সেটা হচ্ছে যে এমন কোনো সিস্টেম নেই যে সিস্টেমে রাজ্য সরকারকে না জানিয়ে জল ছাড়বে ডিভিসি, এবং এই জল ছাড়ার ক্ষেত্রে একটা কমিটি রয়েছে এবং ডিভিসি যে জল ছেড়েছে তার কিন্তু একেবারে পুঙ্খানুপুঙ্খ তারা হিসেব দিয়েছেন। তারা বলেছেন যে 1,70,000 কিউসেক কিন্তু জল ছাড়া হয়েছে এবং সেই জল আরও বেশি বাড়তে পারত যদি না ডিভিসি কর্তৃপক্ষ তাদের যে জলাধার, সেই জলাধারে প্রচুর পরিমাণে জল যদি ধরে না রাখে, অর্থাৎ তারা পরিষ্কার করে দিতে চাইছে যে পরিমাণ বৃষ্টি হয়েছে এবং জলাধারগুলোতে জল এসে জমেছে, তাতে সব জলটা ছেড়ে দিলে 4 লক্ষ থেকে 5 লক্ষ কিউসেক জল ছাড়া হতো। অর্থাৎ 1,70,000 কিউসেক জলে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, তারপর 4 থেকে 5 লক্ষ কিউসেক জল ছাড়া হলে তার পরিস্থিতিটা আরো ভয়াবহ হতো। ডিভিসি কর্তৃপক্ষ সরাসরি জানাচ্ছে যে এই 1,70,000 কিউসেক জল বাদ দিয়ে সমস্ত জলটারা কিন্তু তারা ধরে রেখেছে, অর্থাৎ তারা নিয়ম অনুযায়ী যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমে তারা জল ছেড়েছে। এই মুহূর্তে
মাইথন জলাধারে যেটা জানা যাচ্ছে যে মাইথন জলাধার থেকে যে লক গেট রয়েছে 12টি লক গেট, সে লক গেট কিন্তু বন্ধ রয়েছে, লক গেট খোলা হয়নি। শুধু লক গেটের নিচের যে পোর্শন সেই ছোট জায়গা দিয়ে কিন্তু 20,000 কিউসেক জল তারা কিন্তু ছাড়ছে আস্তে আস্তে। এবং এর পাশাপাশি পাঞ্চের ড্যাম থেকেও কিন্তু 20,000 কিউসেক জল ছেড়েছে, অর্থাৎ পাঞ্চেত এবং মাইথন জলাধার থেকে 20,000 কিউসেক করে 40,000 কিউসেক জল ছাড়া হয়েছে, যেটা কিন্তু মাইথন জলাধার কর্তৃপক্ষ বলছেন যে এটা স্বাভাবিক। তবে একটা কথা তারা জানিয়েছেন যে তাদের কাছে সতর্ক বার্তা রয়েছে যে আগামী দিনে কিন্তু আবার বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি হলে আমি আগামী দিনে সতর্ক বার্তা নিয়ে তোমার কাছে আসবো ব্রজগোপাল, আসবো আগামী দিনে সতর্ক বার্তা নিয়ে তোমার কাছে আসবো। আপাতত শুনে নেব এক্সক্লুসিভ একটি বক্তব্য, ডিভিসি কর্তৃপক্ষ কি বলছেন। সকলের এই মুহূর্তে নিশ্চিতভাবে জানার আগ্রহ রয়েছে যে মুখ্যমন্ত্রী যখন এত গুরুতর একটা অভিযোগ আনছেন যে ইচ্ছাকৃতভাবে বেশি জল ছেড়ে ডিভিসি রাজ্যে ম্যানমেড বন্যা ঘটিয়েছে, প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ জানিয়ে, অর্থাৎ অভিযোগকে নথিবদ্ধ করে, তার পরিপ্রেক্ষিতে ডিভিসি কর্তৃপক্ষের কি বক্তব্য আসুন শুনে নিই। আমরা যে জল ছেড়েছি, ধরুন আমরা যখন 50,000 কিউসেক জল ছাড়ছিলাম ডিভিসি এই দুটো ড্যাম থেকে, এই অবধি আমাদের এখতিয়ার থাকে ডিভিসি মাইথন পাঞ্চের ড্যাম অবধি। নিচেরটা কিন্তু দুর্গাপুর ব্যারেজ কিন্তু ডিভিসির নয়, মানে ডিভিসির ছিল কিন্তু ওটা 1964 থেকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এটাকে অপারেট করছে। তো আমাদের এখান থেকে আমরা শুধু 50,000 যখন জল ছেড়েছি তখন দুর্গাপুর ব্যারেজে সেই জলটা হয়ে গেছে 1,20,000 কিউসেক। এটা হয়েছে দুর্গাপুর আসানসোল এইসব বেল্টে যে বৃষ্টিটা হয়েছিল, এই বৃষ্টিটার জলটা ওখানে অ্যাড হয়েছে। আবার প্লাস এই জলটা যখন দুর্গাপুর ব্যারেজ থেকে আরো নিচে গেছে উদয়নারায়ণপুর, খানাকুল এইসব জায়গায়, সেখানে আরো এটা বেড়ে গিয়ে 1,70,000 কি 60,000 কিউসেক হয়ে গেছে। পশ্চিমবঙ্গ সরকারকে না জানিয়ে আমরা জল ছাড়বো, এটা আমাদের সিস্টেমের মধ্যেই নেই। কারণ আমাদের যে কমিটি আছে, যেই কমিটি ডিসিশনটা নেয় যারা করে, তার মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের চিফ ইঞ্জিনিয়ার যিনি আছেন ইরিগেশনের, উনিও ওই কমিটির মেম্বার। টাইম টু টাইম যখন রিলিজগুলো বাড়ে, সেই মেসেজগুলো এই সমস্ত ডিস্ট্রিক্ট অথরিটি লেভেলে, সব নিচের লেভেলে, প্লাস সেক্রেটারি লেভেলে, উপর লেভেলে, নিচের লেভেলে, সব লেভেলে দেওয়া হয়। এছাড়া যখন আমরা জল ছাড়ি, অর্থাৎ ডিভিসি কর্তৃপক্ষের বক্তব্য, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী যাই বলুন না কেন, সরকারের সেচ মন্ত্রী তাদের সঙ্গে যৌথ কমিটির অংশীদার সেখানে তিনি রয়েছেন। শুধু তাই নয়, সরকারকে না জানিয়ে, সেচ মন্ত্রীকে না জানিয়ে জল ছাড়া হয় না, এবং যেভাবে জল ছাড়া হয়েছে সেটা সরকার, পশ্চিমবঙ্গ সরকার জানে। ব্রজগোপাল, তুমি যেটা বলছিলে আগামী দিনের সতর্কবার্তা ডিভিসির তরফ থেকে, যদি আমাদের দর্শকদের জন্য জানাও। একেবারে জানিয়ে দিতে চাই যে আজকেই যে মাইথন জলাধার যে কর্তৃপক্ষ রয়েছে, তাদের এক্সিকিউটিভ ডাইরেক্টরের সঙ্গে আমরা কথা বলেছি, রিপাবলিক বাংলা কথা বলেছে, এবং তিনি জানিয়েছেন যে তাদের কাছে এই মুহূর্তে সতর্ক বার্তা তাদের কাছে রয়েছে যে বৃষ্টি আরো হতে পারে। স্বাভাবিকভাবেই বৃষ্টি হলে কিন্তু জলাধারের জলের পরিমাণ বাড়বে, এবং সেই অবস্থায় ডিভিসি কর্তৃপক্ষ কতটা জল ছাড়বে সেটা কিন্তু সময় বলবে। অর্থাৎ একটা কিন্তু আশঙ্কা থেকেই যাচ্ছে যে জলাধারগুলোতে যদি জলের পরিমাণ বাড়ে, তাহলে এই জলাধারগুলি থেকে জল ছাড়ার পরিমাণও কিন্তু বাড়তে পারে। এই মুহূর্তে মাইথন জলাধারে একেবারেই যেখান থেকে জল ছাড়া হচ্ছে, আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি যে এখানে কিন্তু যেটা ডিভিসি কর্তৃপক্ষ বলছে যে একেবারে খুব এই মুহূর্তে স্বাভাবিক জল যে ছাড়ার যে পরিমাণ, সেটা কিন্তু 20,000 কিউসেক। তবে জল কিন্তু আগামী সময়ে বৃষ্টি কতটা হবে, তার উপর জল কতটা জলাধারগুলোতে জমে থাকবে, কতটা জল ছাড়া হবে, তা কিন্তু সময়ের অপেক্ষা। তবে ডিভিসি কর্তৃপক্ষ একটা বিষয় পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে ডিভিসি কর্তৃপক্ষ কিন্তু যা জল হয়েছে তার পরিমাণ কিন্তু অনেকখানি জল তাদের জলাধারে ধরে রেখেছে। এবং একেবারেই ব্রজগোপাল, ডিভিসি কর্তৃপক্ষের এক্সক্লুসিভ বক্তব্য রিপাবলিক বাংলায় আপনাদের শুনিয়েছি, আবারও শোনাবো নিশ্চিতভাবে সময়ান্তরে। অর্থাৎ একদিকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন, প্রধানমন্ত্রীকে চিঠি লিখছেন ডিভিসির বিরুদ্ধে নালিশ জানানোর জন্য যে ডিভিসি অপরিকল্পিতভাবে জল ছাড়ছে, বেশি জল ছাড়ছে, তখন এক্সক্লুসিভ রিপাবলিক বাংলার কাছে প্রতিক্রিয়া রয়েছে ডিভিসি কর্তৃপক্ষের যে তারা রাজ্য সরকারকে না জানিয়ে একটুও জল ছাড়েননি। শুধু তাই নয়, তারা অনেকটা জলই তাদের জলাধারে ধারণ করার চেষ্টা করেছেন, যতটুকু না ছাড়লেই নয় ততটুকুই ছেড়েছেন। চোখ রাখবো পরবর্তী খবরে। এই মুহূর্তে ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতি তপ্ত। আমরা জানি তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতা এবং কর্মীর আনাগোনায় ত্রিপুরা ক্রমশ রাজনৈতিকভাবে উত্তপ্ত হচ্ছে। ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে হামলার যে অভিযোগ,
তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে হামলার যে অভিযোগ, তার সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার ত্রিপুরা প্রশাসনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস। এফআইআর দায়ের হলো। সরাসরি চলে যাবে অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সমাদৃতা আমার সঙ্গে রয়েছেন আমাদের নিউজ রুম থেকে। সমাদৃতা, জানতে চাইবো তোমার কাছ থেকে। একদমই অনির্বাণ, প্রথমেই জানিয়ে রাখতে চাইবো যে ত্রিপুরায় তৃণমূল যে কোনোভাবেই বিনা যুদ্ধে এক ফোঁটা জমি ছাড়বে না তা পরিষ্কার করে দিচ্ছে বারবার। এবার তৃণমূলের যুব ব্রিগেড ত্রিপুরায় পুলিশ হেডকোয়ার্টারে গেল অভিযোগ জমা দিতে। তাদের কি অভিযোগ? তাদের অভিযোগ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর মাতাবাড়িতে যে হামলা হয়েছিল, নিশ্চয়ই দর্শকদের খেয়াল থাকবে যে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন গোমতী জেলার উদয়পুরে, এবং সেই যাওয়ার পথেই মাতাবাড়িতে তার উপর হামলা হয়। সেই হামলার ফুটেজ তুলে ধরে তাদের বক্তব্য, রাস্তার পাশে দাঁড়িয়েছিল দুষ্কৃতীরা যাদের হাতে গেরুয়া শিবিরের ঝান্ডা ছিল, এবং তারা উদ্দেশ্য প্রণোদিতভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলা চালিয়েছিল। তাদের বক্তব্য হচ্ছে রাজ্য সরকারের সঙ্গে ওই দুষ্কৃতীদের যোগাযোগ রয়েছে, এবং তৃণমূল যাতে কোনোভাবেই ত্রিপুরার মাটিতে নিজেদের কোনো অস্তিত্ব তৈরি করতে না পারে তার জন্যই বাধা দিতে রাজ্য সরকার সেই দুষ্কৃতীদের সেখানে সেখানে পাঠিয়েছিল, এবং যার ফলে এই সমস্ত সমস্যাটা তৈরি হয়েছে। অর্থাৎ ত্রিপুরায় তৃণমূল যে নিজেদের অবস্থান আরও জোরদার করতে ঝাঁপাবে সেটা খুব পরিষ্কার আজকে তৃণমূলের যুব ব্রিগেডের এইভাবে অভিযোগ জানাতে যাওয়ায়। একেবারেই সমাদৃতা আমার সঙ্গে নিউজ রুম থেকে আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সমাদৃতা ছিলেন। সমাদৃতা, আপাতত তোমাকে ধন্যবাদ। ত্রিপুরা আরও তপ্ত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, তার কারণ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, অন্তত তাদের যুব ব্রিগেডের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে আক্রমণের ঘটনার ক্ষেত্রে তাকে সরাসরি বিজেপির রাজনৈতিক মদতপুষ্ট হামলা বলে আজকে অভিযোগ দায়ের করা হলো। বাবার আয়ের শংসাপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট আনতে গিয়েছিলেন, এবং তাতেই দুর্ব্যবহারের অভিযোগ উঠল তৃণমূলের তৃণমূলের আধিকারিকের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের নেতার বিরুদ্ধে। বাবার ইনকাম সার্টিফিকেট চাইতে গেলে স্কুল ছাত্রীকে হেনস্থার অভিযোগ উঠেছে। কোচবিহারের ঘটনা, বিস্তারিত জানবো। আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কিংশুক। স্থানীয় তৃণমূল নেতা সুজন ব্যাপারীর বিরুদ্ধে ওঠা অভিযোগ। কিংশুক। একদমই তাই। দেখো, কোচবিহারে ভোট পরবর্তী যে হিংসা, সেই ভোট পরবর্তী হিংসা প্রতিনিয়ত চলছে, তবে পরিবর্তন হয়েছে এই সন্ত্রাসের। অর্থাৎ যদি বলা যায় যে মডিফিকেশন অফ সন্ত্রাস, অর্থাৎ নতুন রূপে নতুনভাবে আসছে। বাবা যেহেতু বিজেপি কর্মী, সেহেতু কলেজে ভর্তির কারণে বাবার ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন ছিল, আর সেই ইনকাম সার্টিফিকেট নিতে যখন অঞ্চল অফিসে যায়, সেই ছাত্রী তাকে গালাগালি করা হয়, তাকে হেনস্থা করা হয়, এবং বলা হয় তার বাবা বিজেপি কর্মী, আর সে কারণেই তাকে দেওয়া হচ্ছে না ইনকাম সার্টিফিকেট। এমত অবস্থায় অত্যন্ত লজ্জায় সে বাড়ি ফিরে যায়। তারপর তার সেই স্কুলের সহপাঠীরা মিলে পথ অবরোধ করে, রাজ্য সরকার অবরোধ করে, এবং একটাই দাবি জানান যে কেন এই ধরনের ঘটনা ঘটবে, যতক্ষণ পর্যন্ত সেই অভিযুক্ত তৃণমূল নেতৃত্ব সামনে না আসবে তারা অবরোধ তুলবে না। এরপর ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়, অবশেষে পুলিশের আশ্বাসে তারা পথ অবরোধ তুলে নেয়। তবে যে কথা সেই ছাত্রী জানিয়েছেন তা অত্যন্ত বেদনাদায়ক। তা হচ্ছে বাবা যেহেতু বিজেপি করেন, সে কারণেই তাকে গালাগালি করে প্রধানের ঘর থেকে বের করে দেওয়া হয়, এবং মিথ্যা প্রচার। কারণ কেউ যদি না দেয়, এমএলএদের সবাইকে সার্টিফিকেট দেওয়ার অধিকার আছে। তারা সার্টিফিকেট দিবে না, তারা সাধারণ মানুষের পক্ষে দাঁড়াবে না, শুধু তৃণমূলের পক্ষে মিথ্যা কথা বলবে। নিজেরাই দেয় না, না দিয়া তৃণমূলের পক্ষে মিথ্যা কথা বলবে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব যখন বলছেন যে মিথ্যে অভিযোগ, তখন যাদের সঙ্গে ঘটনা তারা কি বলেছেন আমাদের ক্যামেরার সামনে আসুন শুনেন। কে বের করে দিয়েছে? কিসের জন্য? সার্টিফিকেটটা কিসের জন্য দরকার ছিল? কোথায় আসছেন? তোমরা আমরা শুনলাম স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য। যাই হোক, বাবা বিজেপি কর্মী, তাই সেই কারণে অর্থাৎ কোট অ্যান্ড কোট সেই অপরাধে ইনকাম সার্টিফিকেট বা আয়ের শংসাপত্র চাইতে গিয়ে তৃণমূল নেতার বিরুদ্ধে, তৃণমূল নেতার কাছে চাইতে গিয়ে, তৃণমূল পঞ্চায়েতের সদস্যের কাছে তাই চাইতে গিয়ে দুর্ব্যবহারের অভিযোগ উঠল, এবং দুর্ব্যবহার পেয়ে ফিরে এলেন ছাত্রী। অনির্বাণের অগ্নিবাণের ব্রেকিং নিউজ সেগমেন্ট এখানেই শেষ করছে। এরপরে চোখ রাখুন সোজাসুজি স্বর্ণালী।